আপনারা শুনছেন সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা গল্প বিশাখা। আজকে গল্পটির দ্বিতীয় পর্ব। একটুক্ষণের মধ্যেই বিশাখা নিজেকে সামলে নিল। নম্রভাবে বলল, জানি অফিসে তোমার উন্নতি হয়েছে, এখন তো তুমি ব্যস্ত থাকবেই। না না, এমন কিছু উন্নতি নয়, এই একটা পোস্ট খালি হয়েছিল। আমার চাকরিতে উন্নতির জন্য আমার একটু লজ্জা করতে লাগলো। দেবনাথের এই অবস্থায় আমার উন্নতি হওয়াটাও যেন একটা অপরাধ। আমি একটু অস্থিরভাবে বললাম, দেবনাথ এখনো এলো না? কতক্ষণ ধরে চান করছে? ওর প্রায় 1 ঘন্টা লাগে, বাতিক হয়েছে তো আজকাল। বিশাখা, আজ আমি উঠি, অনেক রাত হয়ে গেল। মোটে 9টা বাজে, আর একটু বসো। সুনীলদা, তোমাকে একটা কথা জিজ্ঞেস করব। বিশাখা কি জিজ্ঞেস করবে আমি জানি। এতক্ষণ মনে মনে এর জন্যই ভয় পাচ্ছিলাম। কত সাবধানে কথা বলতে হয়েছে, কিন্তু আর তো উপায় নেই। আমার যেন দম বন্ধ হয়ে আসতে লাগলো। এখন এক দৌড়ে ছুটে পালিয়ে যাওয়া যায় না। কোনো ক্রমে মুখে হাসি এনে বললাম, কি কথা, তোমার জন্য এখনো আমার কষ্ট হয় কি না? না, ঠাট্টা নয়। আমি মোটেই ঠাট্টা করছি না। না সুনীলদা, তুমি আগে বলো, তুমি ব্যাপারটা বিশ্বাস করো? কোন ব্যাপারটা? তুমি ঠিক জানো, তুমিও এড়িয়ে যাবার চেষ্টা করছো। না মানে, দেবনাথকে আমি যেরকম চিনতাম তাতে সত্যিই তো বিশ্বাস করা যায় না। তাছাড়া তুমি নিজেই তো এ ব্যাপারটা সবচেয়ে ভালো বলতে পারবে। সে কথা নয়, তুমি নিজের কথা বলো, তুমি নিজে বিশ্বাস করো কিনা। এ কখনো সত্যি হতে পারে? খবরের কাগজের প্রথম পাতায় বেরিয়েছিল খবরটা। চেনাশোনা তো এমন কেউ নেই যে দেখেনি। সিবিআই এর তদন্তের ফলে কলকাতায় 11 জন অফিসারকে সাসপেন্ড করা হয়েছিল। দেবনাথ তার মধ্যে একজন। দেবনাথের বাবা ইনকাম ট্যাক্সের কমিশনার ছিলেন এক সময়। বাবার জোরেই বড় চাকরি পেয়েছিল। দেবনাথের বাবা রিটায়ার করার পরের মাসেই মারা যান। দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার এবং প্রায় 67,000 টাকার অপব্যবহারের অভিযোগ দেবনাথের নামে। ফলাও করে ছাপা হয়েছিল এসব। অফিসারদের ঘুষ খাওয়ার ব্যাপারটা এতই সাধারণ এখন যে কারোর নামে ছাপার অক্ষরে ওই অভিযোগ বেরোলে কে আর অবিশ্বাস করবে? আত্মীয় স্বজনদের মধ্যেও অনেকেরই এরকম ঘুষখোর অফিসার থাকে, তাতে কিছু আসে যায় না। কিন্তু যে ধরা পড়ে সেই ঘৃণ্য। দেবনাথের অবশ্য এখনো চাকরি যায়নি, সাসপেন্ডেড হয়ে আছে। সিবিআই এর রিপোর্টকে চ্যালেঞ্জ করে কেস তুলেছে হাইকোর্টে। 2 মাস অন্তর তার ডেট পড়ে। জিনিসটা যে কতখানি মিথ্যেভাবে সাজানো এবং তাকে অপদস্থ করার জন্য সহকর্মীদের চক্রান্ত, সে কথা দেবনাথের মুখে বহুবার শুনতে হয়েছে আমাকে। মিথ্যে যে হতে পারে না তা নয়, কিন্তু তারপর থেকেই কেন এরকম বিবর্ণ পরাজিত হয়ে গেল দেবনাথ? তার সত্যতা যদি প্রশ্নের অতীত হয়, তাহলে সাহসের সঙ্গে সে কেন রুখে দাঁড়াতে পারছে না? তার নিজের ব্যবহারেই সে সামাজিকভাবে একঘরে হয়ে যাচ্ছে। আমি বিশাখাকে বললুম, দেখো, সত্যি কথা বলতে কি, আমি নিজেও একজন সরকারি অফিসার। আমার এ সম্পর্কে এখন কোনো মন্তব্য করা উচিত নয়। মামলা চলছে, মামলার ফলাফলেই আসল ব্যাপারটা জানা যাবে। বিশাখা একটু চুপ করে রইল, তারপর বলল, তোমাকে কি আজও জোর করে ধরে এনেছে? সত্যি কথাটা সবসময় তো বলা যায় না। আমার নিজের চাকরির স্বার্থে এবং আমার বিবেক অনুযায়ী দেবনাথের সঙ্গে আমার কোনো সম্পর্ক রাখা উচিত নয়। তার চেয়েও বড় কথা, তার ওই পরাজিত মনোভাব মাঝে মাঝে আমার অসহ্য লাগে। সেজন্যই আমি ওকে এড়িয়ে চলতে চাই। চেষ্টা করে হাসি ফুটিয়ে বললাম, না না, আজ বাসে ওর সঙ্গে দেখা হলো, ভাবলাম অনেকদিন তোমার সঙ্গে দেখা হয়নি, তাই চলে এলাম। জোর করে আনবে কেন? ভদ্রতা রাখার জন্য বলছো তো? আমি সম্পূর্ণ মিথ্যে কথা বলছি। তবু বিশাখার কাছে নকল অভিমান দেখিয়ে বললাম, তুমি আমার কথা বিশ্বাস করছো না? বিশাখা বলল, আমি কয়েকদিন থেকেই তোমার কথা ভাবছিলাম, মনে মনে আশা করছিলাম হয়তো তুমি একদিন আসবে। এই তো এলাম। আমি ঠিক টেলিপ্যাথিতে খবর পেয়েছিলাম। আমার হাসির উত্তর দিল না বিশাখা। গম্ভীরভাবে বলল, আমি সত্যি ঘটনাটা জানতে চাই।
তুমি ওর স্ত্রী, তোমারই তো আসল কথাটা জানা উচিত। আমাকে তো কোনোদিন কিছু বলেনি সুনীলদা। কোনোদিন তো সে বাড়িতে খুব বেশি টাকা আনেনি। বিশাখা, তুমি তো টাকা পয়সার হিসেব কিছুই বুঝতে না। এটুকু অন্তত বুঝি, তোমার মেসোমশাই দিল্লিতে হোম ডিপার্টমেন্টের সেক্রেটারি না? এখনো আছেন, না রিটায়ার করেছেন? এখনো আছেন। সেন্ট্রাল ব্যুরো অব ইনভেস্টিগেশন তো হোম ডিপার্টমেন্টেরই অধীনে, তাই না? সুনীলদা, তুমি একটু তোমার মেসোমশাইকে অনুরোধ করে সঠিক খবরটা জেনে দেবে। এবার আমার গম্ভীর হবার পালা। নখ দিয়ে টেবিলের উপর দাগ কাটতে কাটতে বললাম, তুমি এই জন্যই কদিন ধরে আমার কথা ভাবছিলে? ভারী কাতরভাবে হাসল বিশাখা। এরকম কাতরতা ওর মুখের সঙ্গে মানায় না। কুণ্ঠিতভাবে বলল, যদি বলি হ্যাঁ, তুমি খুব আহত হবে? না, আহত হব কেন? সত্যি কথা বলতে কি, অনেকটা এই জন্যই। তাছাড়া কোথা থেকে একটা বিশ্বাসও এসে গিয়েছিল। আর সবাই আমাদের এড়িয়ে যাওয়ার চেষ্টা করলেও তুমি করবে না। একসময় তো আমরা তিনজনেই বন্ধু ছিলাম। তোমাকে এমনিতেও দেখতে ইচ্ছে করতে পারে তো। আমার মেসোমশাই কিন্তু দারুণ কড়া লোক। অফিসের কাজের ব্যাপারে মাথা গলানো একদম পছন্দ করেন না। তুমি আমাকে ভুল বোঝো না। আমি কোনো অন্যায় সুযোগ চাইছি না, দয়াও চাই না। আমি চাই শুধু সত্যি কথাটা জানতে। একবার আমার বলতে ইচ্ছে হলো, বিশাখা, তুমি শুধু শুধু দেবনাথকে আঁকড়ে থাকতে চাইছো। দেবনাথ ফুরিয়ে গেছে, শেষ হয়ে গেছে। দোষী বা নির্দোষ যাই হোক দেবনাথ, আর আগেকার অবস্থা ফিরে পাবে না সে। তোমার মন এখনো এমন তাজা, স্বাস্থ্য এত সুন্দর। তুমি দেবনাথকে ছেড়ে চলে যাও। কিন্তু এ কথা বলা যায় না। কোনো মেয়েকে কোনো পুরুষ বলতে পারে না, স্বামীকে ছেড়ে তুমি চলে যাও। বলতে হয়, স্বামীকে ছেড়ে তুমি আমার সঙ্গে চলে এসো। কিন্তু আমি তো সে কথা বলতে চাই না। আমি তো বিশাখা সম্পর্কে ওরকম ভাবে কখনো ভাবিও নি। তাছাড়া বিশাখা দারুণ জেদি মেয়ে, আমি ওকে চিনি। অন্য সময় দেবনাথের উপর রাগ করে ও হয়তো চলে যেতে পারত, কিন্তু দেবনাথকে বিপদের মধ্যে ফেলে রেখে ও পালাবে না। সে স্বভাব ওর নেই। অসহায় মানুষকে ছেড়ে যেতে বোধহয় কোনো মেয়েই পারে না। বললাম, ওর যদি সত্যিই কোনো দোষ না থাকে, তাহলে তো মামলায় জিতবেই। এরকম অনেক দেখা গেছে, মামলা জেতার পর আবার চাকরি ফিরে পেয়েছে। আমি চাকরির কথা ভাবছি না সুনীলদা। মামলায় কি সবসময় নির্দোষ লোকেরা ছাড়া পায়? সব দোষী শাস্তি পায়? সে কথা যাক, মামলা কবে শেষ হবে তারই তো ঠিক নেই। তুমি আমাকে সাহায্য করবে কিনা বলো। কথা এড়াবার জন্য বললাম, শোনো বিশাখা, তুমি দেখতে পাচ্ছ না দিন দিন দেবনাথ কিরকম মনমরা হয়ে যাচ্ছে? এত ভেঙে পড়ার কি আছে? কত সত্যিকারের চোরও তো আজকাল বুক ফুলিয়ে ঘুরে বেড়ায়। বিশাখা কঠোরভাবে বলল, কোনো সত্যিকারের চোরের সঙ্গে আমি একসঙ্গে থাকতে চাই না। তাহলে যেসব শাড়ি আমি পরেছি, যেসব গয়নায় সেজেছি, সেগুলোর জন্য আমার শরীর জ্বলে যাবে। সুনীলদা, তুমি তোমার মেসোমশাইয়ের কাছ থেকে আমাকে সত্যিকারের ব্যাপারটা জেনে দেবে কিনা আগে বলো। শুধু জেনে দাও, সত্যিকারের কোনো প্রমাণ আছে কিনা। দেখো, এসব মারাত্মক ব্যাপার তো চিঠিতে লেখা যায় না, তাহলে আমাকে দিল্লি যেতে হয়। বিশাখা উঠে এলো আমার পাশে। আমার হাতের উপর হাত রেখে গাঢ় স্বরে বলল, তুমি আমার জন্য একবার যাবে? শোনো বিশাখা, ব্যাপারটা... না, তুমি আমাকে বলো আগে, তুমি আমার জন্য এটুকু করবে কিনা? আমার হাতের উপর রাখা বিশাখার হাত, নরম কোমল আঙুল, নখে লালচে স্বাস্থ্যের আভা, অনামিকায় একটা পান্না বসানো আংটি। বিয়ের দিন ৭ পাকের সময় যখন পিঁড়ে ধরে ঘোরাচ্ছিলাম, তখন এই আংটি পরা হাতে বিশাখা আমার হাত চেপে ধরেছিল। মানুষ পারে এরকম অনুরোধ উপেক্ষা করতে? বুকের মধ্যে শিরশির করতে লাগলো। নাকে এসে লাগলো বিশাখার শরীরের নিজস্ব ঘ্রাণ। বললাম, আচ্ছা যাব। কথা দাও? কথা দিলাম। এজন্য আমি তোমাকে সারা জীবন ভালোবাসবো। ছি বিশাখা, এ সময় ভালোবাসার কথা বলে না। এবার আমার অসৎ হবার পালা। এখন আমাকে অনেক মিথ্যে কথা বলতে হবে, পালিয়ে বেড়াতে হবে বিশাখার কাছ থেকে।
বিশাখাকে আমি কথা দিয়ে এসেছিলাম, কিন্তু সে কথা রাখা আমার পক্ষে সম্ভব নয়। আমার মেসোমশাই আমাকে দু চোখে দেখতে পারেন না। আমার মাসতুতো বোন রন্টি একটি মাদ্রাজি খ্রিস্টানকে বিয়ে করেছে। মেসোমশাই প্রায় সারা ভারতের পুলিশ বাহিনী নিয়োগ করে সে বিয়ে আটকাতে চেয়েছিলেন, পারেননি। সেই সময় আমি রন্টিকে খানিকটা সাহায্য করেছিলাম। সেই থেকে রাগ। আমি দিল্লিতে কখনো গেলে হোটেলে উঠি, মেসোমশাইয়ের বাড়িতে উঠি না। মাসিমা মারা যাবার পর মেসোমশাই কঠোর সন্ন্যাসীর মতন কৃচ্ছন্ন জীবনযাপন করছেন, অবশ্য ঈশ্বরের বদলে তার সাধনা চাকরির উন্নতির জন্য। সেন্টারে হোম ডিপার্টমেন্টের ডেপুটি সেক্রেটারি হয়েছেন। আশা আছে রিটায়ার করার আগে সেক্রেটারি হবেন। এসব কথা বিশাখাকে বলা যেত না। ও তাহলে ধরেই নিত আমি নিছক ওকে এড়াবার জন্যই এগুলো বানিয়ে বলছি। সত্যি কথাও অনেক সময় খুব দুর্বল শোনায়। তাছাড়া মেসোমশাইয়ের সঙ্গে যদি আমার ভালো সম্পর্কও থাকতো, তাহলেও চাকরির ব্যাপারে সামান্য গোলমাল হতে পারে এরকম কাজ উনি কিছুতেই করতেন না। সিবিআইয়ের গোপন রিপোর্ট বাইরের কারুর হাতে, বিশেষত অভিযুক্ত লোকের কাছে ফাঁস করে দেওয়া মারাত্মক অপরাধ। এ খবর জানতে চাইলে মেসোমশাই হয়তো আমাকেই পুলিশে ধরিয়ে দিতেন। এটা আমার চাকরির পক্ষেও বিপজ্জনক। দিল্লি না হোক, কলকাতার ছোট ডিপার্টমেন্টও আমার দু একজন চেনা আছে, কিন্তু সেখানে খোঁজখবর নেবারও দারুণ ঝুঁকি আছে। একজন দুর্নীতিপরায়ণ অফিসারের জন্য আমি তদবির করছি, একথা কেউ প্রকাশ করে দিলে আমার অবস্থা কি হবে? আমাকে ওই দলে ফেলা হবে না? খবরের কাগজের লোকেরা মুখিয়ে আছে, তাদের চর আছে সব সরকারি অফিসে। যে কেরানিটি আমাকে ফাইল দেখাবে সেই হয়তো জানিয়ে দেবে খবরের কাগজে। বেশিরভাগ খবরের কাগজ কেচ্ছা ছাপাতে খুব উৎসুক, পাঠকরাও ওই সবই পড়তে চায়। একবার যদি কারো নামে স্পাই কিংবা ঘুষখোর অপরাধ রটিয়ে দেওয়া যায়, তাহলে ঘনিষ্ঠ নিকটাত্মীয়রাও পুরোপুরি অবিশ্বাস করতে চায় না। তাছাড়া বিশাখার জন্য আমি এসব ঝুঁকি নেব কেন? আমি তো বিশাখার প্রেমিক নই। দেবনাথ সম্পর্কেও আমার বিন্দুমাত্র সহানুভূতিও নেই। যত রাগ পড়ল দেবনাথের উপর। তুমি নিজেই এই কাণ্ডটি বাঁধিয়েছ, নিজে এর থেকে বাঁচার চেষ্টা করতে পারো না? তা নয়, আমাকে জোর করে বাড়িতে ধরে নিয়ে গিয়ে বউয়ের সামনে ভজিয়ে দিয়ে নিজে ঢুকে রইল বাথরুমে। মহা হারামজাদা একটা। সুন্দরী বউকে দিয়ে বন্ধুদের ব্ল্যাকমেইল করানো। তুমি ঘুষ খেয়েছ, আর সিবিআই এর কোনো অফিসার ঘুষ খায় না? ৬০-৬৫ হাজার টাকা যদি মেরেই থাকো, তার থেকে কিছু ঘুষ দিতে পারতে। নাকি সেবেলায় কিপটিমি করেছিলে? শুধু লেবুরাম দেবনা দাস হয়ে থাকতে চাও? কিন্তু যদি অত টাকাই নিয়ে থাকে, তাহলে অতগুলো টাকা দিয়ে দেবনাথ করল কি? দিন ৪ বাদে অফিস থেকে দুপুরবেলা ফোন করলাম মনোজেশকে। মনোজেশ সবসময় বেশ উৎফুল্ল থাকে। একটা মার্কেন্টাইল ফার্মে চাকরি করে, মদ খায়, মেয়েদের সম্পর্কে বেশ তরল। এককালে সেই গদগদ প্রেমিকটি কোথায় হারিয়ে গেছে? মনোজেশ, হাতে কাজ কিরকম? আজ আমার সঙ্গে লাঞ্চ খাবে নাকি? হ্যালো ওল্ড বয়, হঠাৎ নেমন্তন্ন যে? এমনি, আজ শখ হলো চিনে খাবার খাবো। একা একা তো খাওয়া যায় না। তা বলে আমার সঙ্গে? এরকম লাভলি ওয়েদার, এ সময় তো কোনো মেয়ে বন্ধু টন্ধুর সঙ্গে যাওয়া উচিত। আমি আর মেয়ে বন্ধু কোথায় পাবো বলো? কেন? গত বছর যে একটি ম্যারিড মেয়ের সঙ্গে খুব ঘুরতে দেখতাম। আরে, সে তো আমার মাসতুতো বোন রন্টি। মাসতুতো বোন? আপন না দূর সম্পর্কের? চোরে চোরে যেমন মাসতুতো ভাই হয় সেরকম? বাজে কথা ছাড়ো, তুমি আসবে? শুধু খাওয়া দাওয়া হবে? এরকম ওয়েদার, একটু হজমে কিছু পানটান করা হবে না? সে তুমি খেতে পারো ইচ্ছে হলে। এখন ১:১ বাজে, তাহলে ঠিক ২টোর সময়ে। মনোজেশকে ডাকার আগেও আমার কোনো পরিকল্পনা ছিল না। বিশাখার কাছে কথা দিয়েও কথা রাখতে পারবো না, এটা ঠিক করে ফেলেও বিশাখার চিন্তা কিছুতেই মন থেকে তাড়াতে পারছিলাম না। একা একা নিজের সঙ্গে তর্ক করছিলাম অনবরত। দেবনাথের জন্য কি বিশাখাকেও দোষী করা যায়? সে কেন আর ফল ভোগ করবে? ওর মতন অমন একটা সুন্দর প্রাণবন্ত মেয়ে দিনের পর দিন ঘরের মধ্যে বসে থাকবে, লোকের সঙ্গে মিশতে লজ্জা পাবে কেন? কিন্তু বিশাখার জন্য আমি কি করতে পারি? বিশাখা, তুমি আমায় মিথ্যেবাদী করলে কেন? কেন আমার শান্তি নষ্ট করলে?
মানুষ আজকাল নিজের সমস্যা নিয়েই সামলাতে পারে না, অপরের সমস্যা কেন ঘাড়ে চাপানো? মনোজেশ আজকাল কিরকম স্মার্ট হয়েছে। টিরিলিনের স্যুটটা পরেছে নিখুঁত কায়দায়। কি অবহেলার সঙ্গে সিগারেটটা ধরে আছে। যে কোনো মুহূর্তে পড়ে যেতে পারে, অথচ পড়বে না। কমার্শিয়াল ফার্মে ঢুকলে ক্যাবলারাও চালাক হয়ে যায়। আর সরকারি অফিসে আমাদের তো যা অবস্থা, দিন দিন বেড়ালের মতন গোপ দিয়ে ফিকফিক করতে হয়। মুরব্বি চালে আমার কাঁধে চাপড় দিয়ে মনোজেশ বলল, কি খবর বলো? খবর আর কি, অনেকদিন তোমার সঙ্গে দেখা নেই। তুমি তো আর পার্ক স্ট্রিট পাড়ায় আসো না, তা হঠাৎ আমার কথা মনে পড়ল যে? একজনের মুখে তোমার নাম শুনলাম কি না? একজন? কে একজন? বিশাখা। মনোজেশ এমনভাবে আমার দিকে তাকালো যেন ও আমাকে সেই মুহূর্তেই খুন করতে চায়, কিংবা আমার মধ্যে ও অলৌকিক কিছু প্রত্যক্ষ করেছে। ওর মুখে যে বুদ্ধির চাকচিক্য কিংবা শৌখিনতার জৌলস ছিল, সেটা সম্পূর্ণ মুছে গেল। ফুটে উঠল একটা সরল লাজুক মুখ, তাতে সামান্য বেদনার চিহ্ন। কিন্তু ৩০ বছর বয়স পেরিয়ে গেলে মানুষ এই ধরনের সরল মুখ দেখাতে লজ্জা পায়। মনোজেশও একটু লজ্জা পেয়ে সেটা কাটানোর জন্য তুখুর কায়দায় টুসকি দিয়ে বেয়ারাকে ডাকল। ডেকে বলল, হামারে লিয়ে এক বিয়ার, একদম চিল্ড হোনা চাইয়ে। আর সাহাবকে লিয়ে। সুনীল, তুমি কি খাবে? আমি ওসব খাবো না, আমি স্যুপ খাবো, চিকেন উইথ কর্ন। বেয়ারা চলে যাবার পর মনোজেশ নিচু গলায় বলল, বিশাখার সঙ্গে কোথায় দেখা হলো? কয়েকদিন আগে বিশাখার বাড়িতে গিয়েছিলাম। তোমার সঙ্গে বুঝি ওর এখনো যোগাযোগ আছে? হ্যাঁ, দেবনাথও তো আমার বন্ধু। ওর নামে কি একটা স্ক্যান্ডাল বেরিয়েছে না কাগজে? তুমি জানো তাহলে? খবরের কাগজে বেরোয় তো লোককে জানাবার জন্যই। তাছাড়া আমাদের অফিসে মিত্তিরের কাছে শুনেছি। মিত্তিরের সঙ্গে ওর তো আবার প্রায় রেসের মাঠে দেখা হয় কিনা। দেবনাথ রেস খেলে? তুমি জানো না? আমিও তো ২-১ দিন গিয়েছিলাম, তখনও ওকে দেখেছি। দেবনাথের এই পরিচয়টা আমার সত্যিই জানা ছিল না। রেস খেলার ব্যাপারটা যেন দেবনাথের চরিত্রের সঙ্গে মানায় না। সন্দেহ কি, দেবনাথ প্রতিবার ভুল ঘোড়ার উপরই বাজি ফেলেছে। যে হেরে যাবার জন্য বদ্ধপরিকর, তাকে কে জেতাবে? কিন্তু মনোজেশ মিথ্যে কথা বলছে না তো? প্রাক্তন প্রেমিকার স্বামীকে কেউই পছন্দ করে না, তার সম্পর্কে নিন্দে ছড়ানোই নিয়ম। আমি সাবধান হয়ে জিজ্ঞেস করলুম, তোমারও রেস্টেস খেলার অভ্যাস আছে নাকি? মনোজেশ কাঁধ ঝাঁকিয়ে বলল, মাঝে মাঝে যাই মাঠে, স্পোর্টস হিসেবে ২-১টা খেলি। এর জন্য দেবনাথের মতন আমাকে অফিসের টাকা মিস এপ্রিপ্রিয়েট করতে হয় না অবশ্য। হি ইজ এ সিলি অ্যাস। আমি আবার হৃষ্টভাবে হাসলুম। বললুম, তোমার এখনো ঈর্ষা আছে দেবনাথ সম্পর্কে? ওইসব ঈর্ষা টির্ষা কিন্তু বাচ্চা বয়সেই মানায়। মনোজেশ একটু অবাক হয়ে বলল, ঈর্ষা? ধ্যাত, দেবনাথ সম্পর্কে আমার মায়া হয়। আচ্ছা, দেবনাথের তো অনেক গুণ ছিল, তবু সে এরকম হয়ে গেল কেন? তার কারণ ও ওর স্ত্রীকে ভালোবাসতে পারেনি। তোমাকে বুঝি সে কথা ও কানে কানে বলে গেছে? একটু ভেবে দেখলেই তো বুঝতে পারা যায়। ব্যাপারটা কি হয়েছে জানো? বিশাখা ওর পক্ষে মাপে একটু বড় হয়ে গেছে। দেবনাথের যতখানি ভালোবাসার ক্ষমতা, বিশাখার দাবি তার চেয়ে অনেক বেশি। দেবনাথ বেচারা তাই উদ্ভ্রান্ত হয়ে গেল। আমি বললাম, তুমি সব জেনে বসে আছো? কবার বিয়ে করেছো তুমি? সে বলল, আমি নিজে বিয়ে না করলেও জানি। আমি বললাম, কিন্তু বিশাখার মধ্যে অসাধারণত্ব কি আছে? বিশাখা বেশ সুন্দরী, কিন্তু ওরকম সুন্দরী মেয়ে ঢের ঢের আছে। সেরকম ভাবে বিচার করতে গেলে অবশ্য অসাধারণত্ব কিছু নেই। বিয়ের সময় ছেলে হিসেবে দেবনাথও মোটেই খারাপ ছিল না। এবার মনোজেশ বলল, দেখো, আমারও একটা ভদ্রতা বোধ আছে। দেবনাথ যেহেতু বিশাখার স্বামী, সেজন্যই তার আমি কোনো রকম নিন্দে করতে চাই না। তাহলে সবাই ভাববে আমি ঈর্ষা থেকে বলছি। কিন্তু যে লোক বউকে খুশি করার জন্য অফিসে টাকা চুরি করে। আমি মনোজেশের মুখের সামনে হাত তুলে বললাম, শোনো শোনো মনোজেশ, উত্তেজিত হয়ে যাচ্ছ কেন?
আস্তে কথা বলো। প্রথম কথা, দেবনাথ যে টাকা চুরি করেছে সেটা এখনো প্রমাণিত হয়নি, সুতরাং তোমার ওভাবে বলা উচিত নয়। দ্বিতীয়ত, পৃথিবীতে আরো ঢের ঢের লোক অফিসে টাকা চুরি করে, তারা সবাই বউয়ের কথা ভাবে না। মনোজেশ বলল, খবর নিয়ে দেখো গে, তারা সবাই বউকে খুশি করার জন্যই যত সব অপকীর্তি করে। এর মধ্যে দু ধরনের লোক হচ্ছে রিয়েল গাধা। এক, যারা চুরি করতে গিয়ে ধরা পড়ে, আরেক হচ্ছে যারা বুঝতেই পারে না তাদের বউ এতে সত্যি খুশি হবে কিনা। বিশাখা যে এতে খুশি হতেই পারে না সেটা বুঝতে পারেনি দেবনাথ। কিন্তু দেবনাথেরও তো অবস্থা বেশ সচ্ছলই ছিল। তুমি আমার পয়েন্টটাই বুঝতে পারলে না। আমি দুজনের জন্য খাবার অর্ডার দিলাম। মনোজেশ আরেক বোতল বিয়ার নিল। মনোজেশের কথা শুনে যতই বুঝতে পারছি যে বিশাখা সম্পর্কে এখনো তার দুর্বলতা আছে, এখনো সে বিশাখার কথা তীব্রভাবে ভাবে, ততই আমার মাথায় পরিকল্পনা দানা বাঁধছে। আমার মুক্তির উপায় আমি পেয়ে গেছি। মনোজেশ বলল, তা যাকগে, বিশাখা আমার কথা কি বলল বলো। বিশাখার এই বিপদের সময় কি তোমার একটু খোঁজ খবর নেওয়া উচিত ছিল না? এটা এমন ধরনের বিপদ যাতে অন্য কেউ সহানুভূতি জানাতে পারে না। কারোর ছেলেপুলে মারা গেলেই সান্ত্বনার ভাষা খুঁজে পাই না আমরা, আর এখানে গিয়ে কি বলবো? আহা, তোমার স্বামী টাকা চুরি করেছে, তাতে আর কি হয়েছে? আফটার অল এটা একটা সামাজিক অন্যায়, আমরা কেউ এতে সমর্থন জানাতে পারি না। সেটা ঠিক, দেবনাথের সঙ্গে আমাদের কোনো রকম সংস্পর্শই রাখা উচিত নয়, কিন্তু তুমি কি বলতে চাও এজন্য বিশাখাকেও ঘৃণা করতে হবে? বিশাখার উচিত এখন কিছুদিন বাপের বাড়িতে গিয়ে থাকা। আমি বললাম, বিশাখাকে তুমি চেনো না? অসম্মানের বোঝা মাথায় নিয়ে সে অন্য কোথাও যাবে না। তুমি বিশাখাকে কি রকম দেখলে বলো? মনমরা হয়ে আছে? ঠিক তার উল্টো, বিশাখা দারুণ হাসি খুশি, সবসময় হালকাভাবে কথা বলছে। কিন্তু এটাই অস্বাভাবিক নয় কি? আমি ঠিক বুঝতে পেরেছি বিশাখা ভেতরে ভেতরে দারুণ বিষণ্ণ হয়ে আছে। আমার এত কষ্ট হচ্ছিল। আমি কি করতে পারি বলো? আমি দেবনাথকে বাঁচাতে পারবো না। বাঁচাবার ক্ষমতা থাকলেও সে চেষ্টা করতুম কিনা সন্দেহ। কিন্তু বিশাখা তোমার কথা বলছিল, হয়তো তোমাকে দেখলে সে একটু সান্ত্বনা পাবে। ও ভাবছে সবাই ওকে পরিত্যাগ করতে চায়। এক চুমুকে গ্যালাসটা শেষ করে মনোজেশ তাকিয়ে রইল আমার দিকে। এত সহজে তার নেশা হবার কথা নয়, কিন্তু তার চোখে একটা চকচকে জলের পর্দা। আমার চোখ থেকে চোখ সরাচ্ছে না, যেন আমার ভেতর পর্যন্ত দেখার চেষ্টা করছে। কিংবা তাও নয়, হয়তো আমার দিকে তাকিয়েও আমাকে দেখছেই না। মানুষের মন হঠাৎ নরম হয়ে গেলে এরকম দৃষ্টি হয়। সিগারেটে লম্বা টান দিয়ে মনোজেশ বলল, না, বিশাখার সঙ্গে দেখা করা আমার পক্ষে সম্ভব নয়। আমি বললাম, চলো এবার ওঠা যাক। মনোজেশ বলল, না, আরেকটু বসো, আমি আরেকটা বিয়ার নেব। তুমি তাহলে কিছু খাবে না? না, তুমি তাহলে একাই বসো, আমি এবার উঠি। একটু বসো না। বিশাখার কথা বলে এমন মন খারাপ করিয়ে দিলে। বিশাখার সঙ্গে দেখা করতে ইচ্ছে করে না কেন জানো? আমার ভয় হয়, ওকে দেখলে আমি বোধহয় নিজেকে সামলাতে পারবো না। তোমাকে একটা সত্যি কথা বলি, এরপর ৩-৪ জন মেয়ের সঙ্গে প্রেম টেম খেলা খেলেছি, বুকে জড়িয়ে ধরেছি, তবু আমার বুকটা ফাঁকা রয়ে গেছে। মনে হয় বিশাখাকে না পেলে আমার বুকের ওই শূন্যতা কিছুতেই ভরবে না। আর তো কোনো মেয়ের আঙুল ছুঁয়ে বিদ্যুতের তরঙ্গ পাইনি। মনোজেশ আরো কিছু বলতে লাগলো উচ্ছ্বাসের কথা, সেসব আর আমার কানে ঢুকল না। আমি একটু অন্যমনস্ক হয়ে গেলাম, নিজের ভেতরটা যাচাই করতে লাগলাম তন্ন তন্ন করে। আমার কি রাগ হচ্ছে মনোজেশের কথা শুনে? আমার অভিমানে কি ঘা লাগছে? বিশাখা সম্পর্কে শারীরিক ভাষায় প্রেমের কথা শোনাচ্ছে মনোজেশ, এতে কি আমার আহত হবার কথা? কিন্তু আমার মনটা তো হালকাই লাগছে। আমি হালকাভাবেই হেসে বললুম, কোনো মেয়ে সম্পর্কে আমার যদি ওরকম ফ্লিক্সেশন থাকতো, আমি কিছুতেই ন্যাকা প্রেমিকদের মতন সে মেয়ের থেকে দূরে সরে থাকতাম না। মনোজেশের বোধহয় আঁতে একটু ঘা লাগলো, রীতিমতন চটে উঠে বলল, দেখো, আমি রীতিমতন ভদ্রলোক, আমি ফেয়ার গেমে বিশ্বাস করি,
একসময় দেবনাথের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় আমি হেরে গিয়েছিলাম। এখন দেবনাথ বিপদে পড়েছে বলেই আমি তার সুযোগ নেব, আমি সেরকম মানুষ নই। দেখো মনোজেশ, তোমার মনটা বড় অপরিচ্ছন্ন। সুযোগ নেবার কথা উঠল কোত্থেকে? বন্ধুর সঙ্গে বন্ধু দেখা করে না বিপদের সময়? বিশাখা একসময় তোমার বন্ধু ছিল। কিন্তু ভাই, এখন অভ্যেসটাই এমন হয়ে গেছে। শরীর ছাড়া অন্য কোনো রকম সম্পর্ক ভাবা একটু কষ্টকর মেয়েদের সম্পর্কে। এখন কি আর ঘন্টার পর ঘন্টা শুধু মুখোমুখি বসে গল্প করার দিন আছে? শুনেছি 50 বছর বয়স হয়ে গেলে আবার মানুষ হতে আনন্দ পায়। মনোজেশ, আমি এবার উঠব। আরে বসো না, নিজেই ডেকে আনলে। তুমি তাহলে বলছো বিশাখার সঙ্গে দেখা করতে? আমি কিছুই বলছি না। সেদিন বিশাখার সঙ্গে কথা বলে মনে হলো ও তোমার কথা এখনো ভাবে। কিন্তু দেবনাথ যে আমাকে একদম পছন্দ করে না। বিয়ের পর 2-3 বার গিয়েছিলাম ওদের বাড়িতে। দেবনাথ এমন ভাবে তাকাতো। দেবনাথের তাকানো গ্রাহ্য না করলেই হয়। মুখে কিছু বলার সাহস আর দেবনাথের নেই। আমি তো যাই, আমাকে তো কিছু বলে না। আমিও তো বিশাখার বন্ধু ছিলাম। হ্যাঁ, তোমার ব্যাপারটা কি বলো তো? বিশাখা সম্পর্কে তোমার একটুও দুর্বলতা নেই? রেস্তোরাঁর দেয়াল জোড়া আয়নাতেই তো দেখতে পাচ্ছি। আমার মুখের একটা রেখাও বদলালো না। মনোজেশের হাত চাপড়ে বললাম, না, সেদিকে তোমার কোনো ভয় নেই। আমার সেরকম কিছু নেই বিশাখা সম্পর্কে। কেন নেই? একসময় একটু আধটু ছিল হয়তো, কিন্তু এখন আমি অন্য একটি মেয়েকে ভালোবাসি। 2-1 মাসের মধ্যেই তাকে বিয়ে করব। তাই নাকি? কে মেয়েটি? আমরা চিনি? সেসব কথা পরে হবে। চলো, এবার ওঠা যাক। আমাকে অফিসে ফিরতে হবে। বাইরে বেরিয়ে আসার পর মনোজেশ বলল, তুমি বিশাখার কথা এমনভাবে মনে করিয়ে দিলে, না গিয়ে আর উপায় নেই। কিন্তু যদি মাথা ঠিক রাখতে না পারি? আমি ঠাট্টার ভঙ্গিতে বললাম, যদি চাও তো আমি দেবনাথকে সন্ধ্যার পর বাইরে ডেকে এনে তোমার সুযোগ করে দিতে পারি। মনোজেশ সান্যাল ওসব সুযোগের অপেক্ষায় বসে থাকে না। মনোজেশকে ট্যাক্সিতে তুলে দিয়ে আমি একটুক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইলাম। মনটা আবার আস্তে আস্তে ভারী হয়ে আসতে লাগলো। বেশ তেষ্টাও পাচ্ছে। অফিসে আজ না ফিরলেও খুব ক্ষতি হবে না। আমি আস্তে আস্তে আবার রেস্তোরাঁটায় ফিরে এসে 1 বোতল বিয়ারের অর্ডার দিলাম। এসব আমি কদাচিৎ খাই, কিন্তু আজ সিনেমার ভিলেনদের মতন আমাকে সামনে মদের গ্লাস নিয়ে বসতেই হবে। আমি বিশাখার কাছে কথা রাখতে পারবো না, তাই পরিকল্পনা করে মনোজেশকে ওর কাছে পাঠিয়ে দিলাম। আমার সাহস নেই, স্পষ্ট সিদ্ধান্ত নেবার মতন মনের জোর পাচ্ছি না। বান্ধবীর স্বামী যদি ঘুষখোর হয়, তবে কিভাবে তাকে সাহায্য করা উচিত কথা আমাকে কেউ বলে দিতে পারে না। বিশাখা সত্য জানতে চেয়েছিল। কি হবে সত্য জেনে? দেবনাথ যদি সত্যিই ঘুষখোর হয়, তাহলে কি বিশাখার উচিত স্বামীকে ত্যাগ করা? সমাজের নির্দেশ কি তাই? দেবনাথের তো বিচারে ফাঁসি হবে না, বড়জোর 2-3 বছরের জেল হতে পারে। জেল থেকে সে ফিরে আসবেই। তারপরও সারা জীবন লোকে তার অপরাধের কথা ভুলবে না। আর বিশাখা সেই গ্লানির বোঝা বইবে। আর বিশাখা যদি দেবনাথকে ছাড়তেও চায়, তার তো আর কোনো আশ্রয় দরকার। কে সেই আশ্রয় দেবে? আমি নই। বিশাখার বিয়ের সময় আমারও মন কেমন করছিল, কিন্তু একজন ঘুষখোর সরকারি অফিসারের ডিভোর্স করা বউয়ের সঙ্গে আরেকজন সরকারি অফিসারের সম্পর্ক থাকা ভালো না। সেটা তার চাকরির সুনামের পক্ষে ক্ষতিকর। আহ, চাকরি চাকরি, ভালোবাসা টালোবাসার চেয়েও চাকরি অনেক বড়। আমরা সবাই কিছু না কিছু অসৎ, কেউ সমাজের কাছে, কেউ হৃদয়ের কাছে। দেখেছি তো, অনেকেই কিছু না কিছু কথা রাখে না। সবচেয়ে ভালো বিশাখাও যদি একটু অসৎ হয়, মনোজেশের সঙ্গে সেও যদি অন্যায় কোনো ব্যাপারে জড়িয়ে পড়ে, তারও কিছু গোপন করার মতন ব্যাপার থাকে, তবে সেও আর দেবনাথের অন্যায়টাকে বড় করে দেখবে না। তাই তো নিয়ম। মনোজেশ পারবে না। বছর 5-5.5 আগে বিশাখার সঙ্গে আমি জিওলজিক্যাল সার্ভে অফিসটার পিছন দিকের বাগানে বেড়াতে গিয়েছিলাম। ভেতরে একটা মস্ত বড় পুকুর। তখন বিকেল শেষ হয়ে গেছে, ভালো করে সন্ধ্যা নামেনি। আকাশটা অনেক নিচু হয়ে নেমে এসেছিল।
মন্থর আলোয় একটা সাদা হাঁস পুকুরটার জল দুভাগ করে এগিয়ে আসছিল আমাদের দিকে। বিশাখা সেই দিকে তাকিয়ে বলেছিল, ভারী সুন্দর না? সেই সুন্দর কথাটা উচ্চারণ করার জন্যই সেই দৃশ্যটা সবসময় আমার চোখে ভাসে। স্মৃতিতে সেদিনকার সেই বিকেলের আকাশে কখনো সন্ধে হয়নি। আজ অন্ধকার ঘনিয়ে এলো। আমার মনে হলো আজ এইমাত্র আমি কি যেন একটা বহুমূল্য জিনিস হারালাম। আমার বুকের মধ্যে দারুণ ব্যথা করতে লাগলো। সবাই ঠিক সময় ভালোবাসার কথা বোঝে না। সেদিন বুঝিনি, এতগুলো বছরেও বুঝিনি। আজ মনোজেশকে বিদায় দেবার পর আমি বুঝতে পারলাম আমি শুধু বিশাখাকেই ভালোবাসি, কিন্তু আমি বিশাখাকে চাই না। গল্প পাঠের সাথে থাকার জন্য ধন্যবাদ। আপনারা শুনছিলেন সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা গল্প বিশাখা। আজকে ছিল গল্পটির দ্বিতীয় পর্ব। আর পরবর্তী পর্ব শোনার জন্য সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন।